আগের সরকার বাংলাদেশকে ধ্বংস করে গেছে, সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে, সংস্কার শেষে নির্বাচন। নিউ ইয়র্ক টাইমসকে ডক্টর ইউনূস। কমিশন সংস্কারে নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের তাগিদ। দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে পুঁজিবাজারে অব্যাহত দরপতন, হতাশ বিনিয়োগকারীরা। বাজার সংস্কারের তাগিদ অংশীজনদের। এবং টেস্ট ও টি-20 ক্রিকেটে অবসরের ঘোষণা সাকিবের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন শেষ টেস্ট, দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। আগের সরকার বাংলাদেশকে ধ্বংস করে গেছে, এখন সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের তাগিদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এদিকে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রে একটি হোটেলে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করতে এলে ডক্টর ইউনূস বলেন, সরকার দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকার তার কর্মকাণ্ডের যে কোনো সমালোচনাকে স্বাগত জানাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী প্রশাসন বাক স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকার করেন। We don't want to go back to what has happened to Bangladesh until August 5 this year. So the way they express it is that we push the reset button, it's done, build a new Bangladesh. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগে পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। এদিকে চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু আখ্যা দিয়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় খুলতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওদিকে সার্ককে পুনর্জীবিত করার সিদ্ধান্তে একমত হয়েছেন ডক্টর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আরও জানাচ্ছেন রেজা খান। নিউ ইয়র্ক সময় বুধবার দুপুরে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এতে বাংলাদেশের অর্থনীতি, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতের সংস্কারে $3.5 বিলিয়ন সহায়তার আশ্বাস দেন ইউনূসের পুরনো বন্ধু অজয় বঙ্গ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তত $2 বিলিয়ন নতুন এবং বিদ্যমান ঋণ কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। এদিন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এতে তিনি চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু আখ্যা দিয়ে বলেন, অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে বেইজিং। চীনা সৌর কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের সরকার প্রধান ঐক্যমত্য পোষণ করেছেন। স্থানীয় সময় বুধবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌজন্য সাক্ষাতে এসব কথা উঠে আসে। বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী। অন্যদিকে অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব দেন। একই দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান তিনি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে নিহতের সংখ্যা 708 জন আর আহত হয়েছেন 25,000। সরকারিভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। পর্যটন শান্তি সোপান প্রতিপাদ্যে 27 সেপ্টেম্বর শুক্রবার বিশ্ব পর্যটন দিবসে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সহায়তা করে
এতে মন্ত্রণালয়ের সচিব জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের অকুতোভয় বীর শহীদদের গৌরব গাথাকে অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এই বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত হবে। এদিন সচিবালয়ে আরেক ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, চীনা মেডিকেল টিমের পরামর্শে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দেবে সরকার। তারা খুব আন্তরিকভাবে 5টা হাসপাতাল ভিজিট করেছেন। তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। এই 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড। এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন। তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 708 জন নিহত ও 25,000-এর বেশি আহতের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। যারা নিহত হয়েছেন তার একটা তালিকা আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি। সেই তালিকা অনুযায়ী এটা 708 এখন পর্যন্ত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন সংস্কারের প্রথম ধাপ হিসেবে অরাজনৈতিক সরকারের অধীনে ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তার আগে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সংবিধানে থাকা স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। এম আর আসাদের বিশেষ প্রতিবেদন। নাগরিকদের ভোটাধিকার হরণ করে পরপর 3টি সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ। টানা 3 মেয়াদ ক্ষমতায় থাকতে কবজা করে রাখে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে। কিন্তু গেল 5 আগস্ট তীব্র জনরোষে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দেশের হাল ধরে অন্তর্বর্তী সরকার, যারা উদ্যোগ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কারে। কমিশন সংস্কার প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা বললেন, রাজনৈতিক নেতাদের সবার আগে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর কমিশনকেও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে হবে। সংবিধানকে গণতন্ত্রায়ন করতে হবে, সংবিধানের মধ্যেই স্বৈরতন্ত্রের উপাদান রয়েছে। আপনি যদি আপনার নিজের পলিটিক্যাল পার্টির মতের বিরুদ্ধে যেতে না পারেন, আপনার যদি ফ্লোর ক্রসিং অ্যালাউ করা না হয়, তাহলে আপনি কিভাবে আশা করেন যে সংসদে বসে আপনি একটা গণতান্ত্রিক কাজ করবেন? 2007-8-এও আমরা দেখেছি অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরের গভর্নমেন্ট ক্ষমতায় এসে সেগুলো সব বাতিল করে দিয়েছে বা সেগুলোকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা স্বৈরতন্ত্রের বীজকে আরো দ্রুত বর্ধনে সহায়তা করেছে। সাবেক জেলা জজ ইকতাদার আহমেদ বললেন, যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না, তাই নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা তৈরি করতে হবে। নির্বাচন কমিশন যখন কোনো নির্দলীয় সরকারের অধীনে কাজ করে, তখন নির্বাচন কমিশন কিন্তু খুব সুন্দরভাবে ভোটার তালিকা প্রস্তুত, তারপরে হচ্ছে নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ, নির্বাচন অনুষ্ঠান সবকিছুই কিন্তু সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করে। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে কাজ করতে হয়, তখন দেখা যায় যে দলীয় সরকারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে অনেকটা কম্প্রোমাইজ করতে হয়, কম্প্রোমাইজ করে চলতে হয় আর কি। কম্প্রোমাইজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন না। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে প্রকৃত জনমত প্রতিফলন হয় বলে মন্তব্য করেন তিনি। দলীয় সরকার হিসেবে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জাতীয় পার্টি ছিল। তো অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে ভবিষ্যতে কখনো যদি দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আগাম অনুধাবন করা সম্ভব যে নির্বাচনে কারা বিজয়ী হবে। আবার যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন যদি নির্বাচন হয়, সেটাও আগাম অনুধাবন করা সম্ভব যে নির্বাচন সুষ্ঠু হবে এবং প্রকৃত জনমতের প্রতিফলনে সরকার গঠিত হবে। ক্ষমতার পালাবদলে নির্বাচনে সহিংসতা এড়াতে সংবিধানে স্থায়ী উপায় বের করার পরামর্শ দিয়েছেন সাবেক এই বিচারক। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভারতীয় প্রভুদের খুশি করতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিলেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে আওয়ামী লীগের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে নিহত সৈকত চন্দ্র দে এবং শহীদ পারভেজের পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি
এসব কথা বলেন। দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে সজীব ওয়াজেদ জয় অশোভন মন্তব্য করেছেন উল্লেখ করে রিজভী বলেন, শেখ পরিবার ভদ্রতা শিষ্টাচার শেখেনি, বরং শিখেছে ধৃষ্টতা, ঔদ্ধত্য আর অহংকার। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যদি এখান থেকে বেরিয়ে যায়, আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেফতার করবে না এবং গ্রেফতার করে আমাকে কোনো আয়না ঘরে রাখবে না। এই পরিবেশটির জন্যই 15-16 বছর বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে। আর সংগ্রাম করতে গিয়ে আমাদের কত ছেলে, আমাদের কত নেতা তারা যে গুম খুনের শিকার হয়েছে, যদি আমি তার তালিকা ধরে বলি তাহলে সারা দিন পার হয়ে যাবে। পতিত আওয়ামী লীগ সরকারের 16 বছরের দুঃশাসন শেষে দেশের পুঁজিবাজারের উত্থান ছিল চোখে পড়ার মতো। তবে দিন গড়ানোর সাথে সাথে পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। টানা দরপতনে বিনিয়োগকারীদের মধ্যেও দেখা দিচ্ছে হতাশা। এই অবস্থা ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারেও সংস্কারের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। দরপতনের বৃত্তে থাকা শেয়ার বাজারে ঢালাও দরপতন হয়েছে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার 14 গুণেরও বেশি। ফলে কমে গেছে মূল্যসূচক। টানা দরপতন অনেকটা নীরবেই দেখছেন বিনিয়োগকারীরা। অবস্থা এমন যে পুঁজি রক্ষাই দায় হয়ে পড়েছে। আইপিওর মাধ্যমে যদি ভালো কোম্পানিগুলোকে এনলিস্টেড করা হয়, সেক্ষেত্রে এটা বাজারের জন্য ভালো হবে। এদিকে ক্রমেই দীর্ঘ হচ্ছে জেটভুক্ত কোম্পানির তালিকা। নতুন করে আরও 28 কোম্পানিকে নিম্নমান শ্রেণীভুক্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে জেট শ্রেণীভুক্ত কোম্পানির সংখ্যা 56 থেকে বেড়ে দাঁড়ালো 84-তে, যা পুঁজিবাজারের 21%। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের অনৈতিক হস্তক্ষেপের ফলে মার্কেট আজকে ফল করেছে। দেশের শেয়ার বাজারে মোট তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সংখ্যা 397। এর মধ্যে নিম্নমানের তালিকার সংখ্যা বাদ দিলে সক্রিয় প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় 313-তে। এতে বাজারে আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 28টা কোম্পানিকে জেট গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সময়ে এই নিউজটা আসলে আমাদেরকে মার্কেটটাকে আরও বেশি একটা নতুন চাপ তৈরি করেছে। এদিকে বিনিয়োগকারীরা ভুগছেন হতাশায়। সংকট উত্তরণে শেয়ার বাজারে সংস্কার চান তারা। দুষ্ট প্রকৃতির লোক যারা আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা। প্রকৃত বিনিয়োগকারীর থেকে গ্যাম্বলাররা বেশি প্রবেশ করেছে। লঙ্কা বাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপক আমিনুল হক মিলন বলেন, সরকার পতনের পর প্রত্যাশা ধরে রাখতে পারেনি বাজার, তাই পুঁজিবাজারেও সংস্কার দরকার। সিকিউরিটিজ কমিশন পুনর্গঠিত হওয়ার পরে গত 1.5 মাসে এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো এসছে, আমি আগে বলছিলাম যে ওইভাবে যে সমন্বিতভাবে মার্কেটের উন্নয়নের জন্য কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি, বরং ওনারা কিছু কিছু ডিসিশন নিয়ে পরবর্তীতে আবার সেগুলোতে তারা আবার পিছু টান দিয়েছে। যথাযথ ব্যবস্থা নিলে শেয়ার বাজার তার আগের অবস্থায় ফিরে আসবে বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আশ্বিনের মাঝামাঝি সময়ে শেষ সারা দেশে বেড়েছে বৃষ্টির দাপট। কখনো মুষলধারে, আবার কখনো ঝিরিঝিরি ঝরছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে এমন অবস্থা থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও কর্মজীবী মানুষ। এদিকে আজকের মতো আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে শুরু হয় অঝোর ধারার বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট। সব মিলে গত কয়েকদিনের বৃষ্টিতে কমেছে তাপপ্রবাহের দাপট। জীবন জীবিকার টানে বৃষ্টি আর যানজট উপেক্ষা করেই গন্তব্যে ছুটতে দেখা যায় কর্মজীবী মানুষদের। তবে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। বৃষ্টি সারাদিন চলতেছে আর কি, চলাফেরার সমস্যা হচ্ছে। ইনকাম কম হতেছে, আমাদের ফ্যামিলি আছে, চালাইতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। রাত্রিও নাই, বহুত কষ্টে আছি আমরা। রেনকোট নাই, কাগজ দিয়ে বেড়াতেছি, ক্যাপ নাই, রাস্তায় ঘুরতেছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে গাড়ি চালানো অসম্ভব। আর রোডের পরিস্থিতিও খুব খারাপ, ভাড়া নাই। 40 টাকা ভাড়াতে এই জায়গায় 30 টাকা ভাড়া লয়ে যাওয়া লাগে। শুক্রবারও বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানালেন এই আবহাওয়াবিদ। গত 24 ঘন্টায় কিন্তু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমারখালীতে 104 মিলিমিটার এবং রাজশাহীতে 101 মিলিমিটার, ঢাকাতে হয়েছে 44 মিলিমিটার। সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছিল। এটা আজকে দুপুর 2টার সময় এটা প্রত্যাহার করা হয়েছে। এখন কোনো সতর্ক সংকেত নেই। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 104 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। এই সময় রাজধানী ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর ক্রিকেট।
টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। কানপুরের টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। আগামী 21 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। তবে দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। আরও জানাচ্ছেন নাসিমুল বাড়ি সৌরভ। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দেন তিনি। যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। এ সময় তিনি জানান টি-20 বিশ্বকাপই ছিল এই সংস্করণে তার শেষ ম্যাচ, তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়। সাকিব জানিয়েছেন অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার, তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান। সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-20 খেলেছেন। ওটাই ছিল তার শেষ টি-20 ম্যাচ। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি। সাকিব জাতীয় দলের হয়ে খেলেছেন ৭০টি টেস্ট ম্যাচ, রান করেছেন ৪,৬০০ এবং দেশের পক্ষে সর্বোচ্চ ২৪২ উইকেট নিয়েছেন। টি-20 খেলেছেন ১২৯টি। তার ব্যাট থেকে এই ফরম্যাটে ২,৫৫১ রান এসেছে এবং ১৪৯ উইকেট নিয়েছেন। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা সংবাদ। ১০০ বছর পেরিয়ে গেলেও ঢাকা ১৪ আসনের কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দার রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এতে করে প্রায় ৩ লাখ মানুষ প্রতিদিন তুরাগ নদী পার হয়ে দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজ করছেন। এতে প্রতিনিয়তই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। তবে দ্রুতই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। ঢাকার কাউন্দিয়া এলাকায় প্রায় ৩ লাখ জনসংখ্যার বসবাস। তবে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এখনও নৌকা। স্থানীয়দের ১০০ বছরের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণের। চলতি বছরের জুলাই মাসে ব্রিজের কাজ শুরু হলেও উচ্চতার কারণে আবারও বন্ধ হয়ে যায় কাজ। এতে মানববন্ধনে রাজপথে নামেন স্থানীয় বাসিন্দারা। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, ছোটখাটো কলকারখানা, কুটির শিল্পসহ নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু পিছিয়ে রয়েছে কাউন্দিয়াবাসী। এ যেন আলোর নিচে অন্ধকার। যাতায়াত ক্ষেত্র তৈরি হলে আমাদের সংযোগটা পুরো ঢাকা শহরের সাথে আমাদের কাউন্দিয়া ইউনিয়নের তৈরি হয়ে যাবে। নৌকা বন্ধ হয়ে যাবে, আসলে তা না। ব্রিজ হলে মনে করেন যে আরো আমাদের সচ্ছলতা হবে। স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর চলতি বছরের জুলাই মাসে কাজ শুরু করলেও উচ্চতার দোহাই দিয়ে তা বন্ধ করে দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে সব জটিলতা পেছনে ফেলে কাউন্দিয়া ব্রিজটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। টেন্ডার হয়েছিল, ভালো লাগছে, আবার শুনতেছি ব্রিজটা নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বলবো যে ব্রিজটা যেন কোনো মতে বন্ধ না হয়। ২.৫ লক্ষ ৩ লক্ষ মানুষের এবং ২০,০০০ ভোটার, এরা সবাই আপনাদের কাছে আবেদন যে ব্রিজটা হোক। স্থানীয় সরকার বিভাগের যৌথ প্রচেষ্টায় এই বিষয়টি দ্রুত শুরু হওয়া দরকার। একই দাবি সচেতন নাগরিকদের। ব্রিজটির নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন বিএনপির এই নেতা। প্রধান উপদেষ্টা দ্রুত কাজ ধরার নির্দেশ দেন এবং নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন ওনার কাছে আমাদের জোর আবেদন, উনি যেন আমাদেরকে এই ব্রিজটা উপহার দেন। বৃষ্টি হলে স্থানীয়দের আর্থসামাজিক উন্নয়ন সহ সার্বিক জীবন মানের পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সবাই। কাউন্দিয়াবাসীর এই ব্রিজটি তাদের প্রাণের দাবি। এই প্রাণের দাবিটি বাস্তবায়নে সরকারের উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন তাদের সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে তাদের জোর দাবি যে এই প্রাণের দাবিটি বাস্তবায়নে তারা যেন অচিরেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আগের সরকার বাংলাদেশকে ধ্বংস করে গেছে, সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে, সংস্কার শেষে নির্বাচন। নিউ ইয়র্ক টাইমসকে ডক্টর ইউনুস।
কমিশন সংস্কারে নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের তাগিদ। দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে পুঁজিবাজারে অব্যাহত দরপতন। হতাশ বিনিয়োগকারীরা, বাজার সংস্কারের তাগিদ অংশীজনদের। এবং টেস্ট ও টি-20 ক্রিকেট আসরের অবসরের ঘোষণা সাকিবের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন শেষ টেস্ট। দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।